আছিস? কি হয়েছে রে? আমি তোর দাদা, চিনতে পারছিস না? দাদা, আমার তো কেউ নেই, আমি তো মানুষ নই। আমি এবার তোকে খুন করবো। মার্টিন কোম্পানির ছোট লাইন। গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনো ছাড়বার ঘন্টা পড়েনি। এ নিয়ে গাড়ির লোকজনের মধ্যে নানা রকম মতামত চলছে। মশাই, এই বরগেছে নেমে যাবো, এই প্রায় 5 মাইল, এই 4টে বাজে, এই এখনো গাড়ি ছাড়বার নামটি নেই। কখন বাড়ি পৌঁছাবো ভাবুন তো। এদের কাণ্ডই এরকম। আসুন না, এই সবাই মিলে একটু কাগজে লেখালেখি করি। সেদিন বরগেছে স্টেশনে 2টো ট্রেনের লোক এক ট্রেনে পড়লে দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই, তাও কদমতলায় এলো 1 ঘন্টা লেট। এই অফিসের সময়টাই একটু টাইম মতো যায়, তারপর সব গাড়িরই সমান দশা। কি যে ভুল করেছি মশাই, এ লাইনে বাড়ি করে রিটায়ার করলাম। কোথায় বাড়ি করি ভাবতে ভাবতে আমার শ্বশুর বললেন তার গ্রামে বাড়ি করতে। সে কোথায় মশাই? এই প্রসাদপুর, যেখানে প্রসাদপুরে ঠাকুর আছেন, মেয়েদের ছেলে বলে না হলে মাদুলি নিয়ে আসে মশাই। ও আচ্ছা আচ্ছা। আউড়া ময়দান থেকে 25 মাইল, বেশি না। ভাবলাম কলকাতার কাছে সস্তা গন্ডা হবে, পাড়াগা জায়গা, শ্বশুর বাড়ির সবাই রয়েছেন। তখন কি জানি মশাই, 3-4 হাজার টাকা খরচ করে বাড়ি করলুম। দেখছি যেমনই ম্যালেরিয়া তেমনই যাতায়াতের কষ্ট। 25 মাইল আসতে 25টা খেলা খেলছে স্টুপিড গাড়িগুলো। 25 কি স্যার, 3-25-75 খেলা বলুন। আমার পৈতৃক বাড়ি ওই প্রসাদপুরের কাছে নরোত্তমপুর। ডেইলি প্যাসেঞ্জারি করি, কান্না পায়, এক সময় কান্না পায় মশাই। আমি যাচ্ছিলাম চাপাডাঙ্গা, লাইনের শেষ স্টেশন। এদের কথাবার্তা শুনে ভয় হলো। স্টেশন থেকে 4 মাইল দূরে দামোদর নদীর এপারেই আমার এক মাসিমা থাকেন। মেসোমশাই নাকি মৃত্যু সজ্জায়, তাই চিঠি পেয়ে মাসিমার স্বনির্বন্ধ অনুরোধে সেখানে চলেছি। যেরকম এরা বলছে তাতে কখন সেখানে পৌঁছবো কে জানে। কামরার এক কোণে বেঞ্চিতে একটি যুবক ও তার সঙ্গে একটি 17-18 বছরের সুন্দরী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, মাথার চুলগুলো যেন একটু হেলাগাছা ভাবে বাঁধা। সে জানলা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। যুবকটি মাঝে মাঝে সকলের কথাবার্তা শুনছে, মাঝে মাঝে বাইরের দিকে চেয়ে ধূমপান করছে। গাড়ি ছেড়ে 3-4টে স্টেশন এলো। পান, পটল, আলু, মাছের পুটলি হাতে ডেইলি প্যাসেঞ্জারের দল ক্রমে নেমে যাচ্ছে। বাকি দল এখনো সামনাসামনি বেঞ্চিতে মুখোমুখি বসে কোচার কাপড় মেলে তাস খেলছে। মাঝে মাঝে ওদের হুঙ্কার শোনা যাচ্ছে ইঞ্জিনের ঝকঝক শব্দ ভেদ করে। যখন জাঙ্গিপাড়া গাড়ি এসে দাঁড়িয়েছে তখন বেলা যায়। জাঙ্গিপাড়া স্টেশনের সামনে বড় দিঘিটার ধারে তালগাছগুলোর গায়ে রাঙা রোদ। শেষ ডেইলি প্যাসেঞ্জারটি জাঙ্গিপাড়ায় নেমে যাওয়াতে গাড়ি খালি হয়ে গেল। তবে একেবারে খালি নয়, কারণ রইলাম কেবল আমি। কোণের বেঞ্চের দিকে চেয়ে দেখি সেই যুবক ও তার সঙ্গিনী মেয়েটিও রয়েছে। এতক্ষণ ডেইলি প্যাসেঞ্জারদের গল্পগুজব শুনতে শুনতে বেশ আসছিলাম।
এখন তারা সবাই নেমে গেছে, আমি প্রায় একাই। এখন স্বভাবতই যুবক ও মেয়েটির প্রতি মনোযোগ আকৃষ্ট হল। মেয়েটি বিবাহিতা নয়, সে তো বেশ দেখেই বুঝতে পারা যাচ্ছে। তবে ওদের সম্বন্ধ কি, ভাই বোন কিংবা মামা ভাগ্নি? মেয়েটি বেশ সুন্দরী, ছোকরা মেয়েটিকে ভুলিয়ে নিয়ে পালাচ্ছে না তো? আশ্চর্য নয়, আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড তো। যাকে, আমার সেসব ভাবনার দরকার কি? নিজের কি হবে তার নেই ঠিক। সন্ধ্যা হয়ে এলো। মাসিমাদের গ্রাম স্টেশন থেকে 2-3 মাইল, পথও সুগম নয়। ট্রেন আটপুর এসে দাঁড়ালো, জাঙ্গিপাড়ার পরের স্টেশন। তারপর ছাড়ল। বড় বড় ফাঁকা রাঢ় দেশের মাঠে সন্ধ্যা নেমে আসছে। লাইনের ধারে ক্ষুদ্র ক্ষুদ্র চাষাদের গা, লাউলতা চালে উঠেছে। একটা ছোট্ট গ্রাম্য হাট ভেঙে লোকজন ধামা চেঙ্গারি মাথায় ফিরছে। আবার মাঠ, জামগাছের মাথায় কালো বাদুর উড়ে এসে বসছে। খালের ধারে মশাল জেলে জেলেরা মাছ ধরবার চেষ্টা করছে। আমি আবার সহযাত্রীদের দিকে চাইলাম। দুজনে পাশাপাশি বসে আছে। এবার শুনতে পেলাম নিজেদের মধ্যে কথা বলছে। খিদে পেয়েছে? না না, ঠিক আছে। আর কত দূর? দূর আছে। আমি তো আগেই বলেছিলাম, এভাবে কাউকে কিছু না জানিয়ে আসাটা ঠিক হচ্ছে না। যা বুঝলাম, ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাতে পালাতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। বেশ সুন্দর চেহারা দুজনেরই। না, মামা ভাগ্নি বা ভাই বোন নয়, নিয়ে পালানোই ঠিক। কিন্তু এদিকে কোথায় যাবে ওরা? মার্টিন কোম্পানির ছোট লাইন তো আর 2টো স্টেশন গিয়ে রাঢ় দেশের অজপাড়াগা আর দিগন্তব্যাপী মাঠের মধ্যে শেষ হয়েছে। এ দুটি শৌখিন পোশাক পরা তরুণ তরুণীর পক্ষে সে অঞ্চল নিতান্ত খাপছাড়া ও অনুপযোগী। যাজ্ঞে, আমার কেন ওসব ভাবনা? পিয়াসারা স্টেশনের সিগন্যালের সবুজ আলো দেখা দিয়েছে। সামনে ভয়ানক অন্ধকার রাত্রি। নিতান্ত দুর্ভাবনায় পড়ে গেলাম। রাঢ় দেশের মাঠের উপর দিয়ে রাস্তা, সঙ্গে ব্যাগে কিছু টাকা কড়ি আছে। শুনেছি হুগলি জেলার এদিকে চুরি ডাকাতি নাকি অত্যন্ত বেশি। মেসোমশাইয়ের চিকিৎসার জন্য মাসিমা কিছু টাকার দরকার বলে লিখেছিল। মাই টাকাটা দিয়েছে। ধনে প্রাণে না মারা পড়ি শেষকালে। হঠাৎ আমার সহযাত্রী যুবকটি আমার দিকে চেয়ে বলল, চাপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূরে বলতে পারেন স্যার? নদী তা প্রায় 1/2 মাইল। নৌকা পাওয়া যায় খেয়ার? এখন নদীতে জল কম, নৌকো বোধহয় আছে। যুবকটি আর কোনো কথা না বলে আবার বাইরের দিকে চেয়ে রইল। আমার অত্যন্ত কৌতূহল হলো, একবার জিজ্ঞেস করে দেখি না ওরা কোথায় যাবে। কিন্তু ওদের দিক থেকে কথাবার্তার ভরসা না পেয়ে চুপ করে রইলাম। পিয়াসারা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। বিশেষ কেউ নামলো উঠল না। ছোট স্টেশন। যুবকটি আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার, ওপারে গাড়ি পাওয়া যায়? কি গাড়ির কথা বলছেন? এই যে কোনো গাড়ি, মোটর বাস কি ঘোড়ার গাড়ি? লোকটা বলে কি, এই অজপাড়া গায়ে ওদের জন্যে মোটরের বন্দোবস্ত করে রাখবে কে বুঝতে পারলাম না। বললাম, না মশাই, যতদূর জানি ওসব পাবেন না সেখানে। পাড়াগা জায়গা, রাস্তাঘাট তো নেই। এবার ওদের গন্তব্যস্থান সম্বন্ধে আমার কৌতূহল অতি কষ্টে চেপে গেলাম। কিন্তু যুবকটি পর মুহূর্তেই আমার সে কৌতূহল মেটাবার পথ পরিষ্কার করে দিল। জিজ্ঞেস করলো, ওখান থেকে তিরল কত দূর হবে জানেন স্যার? আমি অত্যন্ত আশ্চর্য হয়ে ওর মুখের দিকে তাকালাম। তিরল যাবেন নাকি? সে তো অনেক দূর বলেই শুনেছি। আসলে আমিও এদেশে প্রায় নতুন, ঠিক বলতে পারবো না, তবে 5-6 ক্রোশের কম নয়। যুবকের মুখে উদ্বেগ ও চিন্তার রেখা ফুটে উঠল।
আমার দিকে একটু এগিয়ে বসে বলল, যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলবো। তবেই লোকমিনটি বটে, যা আন্দাজ করেছিলাম। কিন্তু তিরোলে কেন? সেখানে তো লোকে যায় অন্য উদ্দেশ্যে। বললাম, হ্যাঁ বলুন না, বলুন। যুবকটি মেয়েটির দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে গলার সুর নামিয়ে বলল, ওকেই নিয়ে যাচ্ছি তিরোলে, পাগলাকালির বালা আনতে। ওরই জন্য, আমার বোন। কাল অমাবস্যা আছে, কাল বালা পরার নিয়ম আছে। মেয়েটি কি? প্রায় 2 মাস চুপচাপ আছে, কিন্তু যখন ক্ষেপে ওঠে তখন ভীষণ হয়ে ওঠে, সামলে রাখা কঠিন। এত এত রাত যে হয়ে যাবে বুঝতে পারিনি। সবাই বলেছিল স্টেশন থেকে বেশি দূরে নয়। আচ্ছা, আপনারা আসছেন কোত্থেকে? অনেক দূর থেকে স্যার, ধানবাদের কাছে সয়লাডি কলিয়ারি। এদিকের খবর কিছুই জানি নে, লোক যেমন বলেছে তেমনই শুনেছি। কি যে করি এখন, সঙ্গে ওই মেয়ে, বিদেশ বিভুঁই জায়গা, বড় বিপদে পড়ে গেলাম যে স্যার। চুপ করে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলাম। ছোকরা বিপদে পড়ে গিয়েছে বেশ। ওর কথা শোনার পর থেকে মেয়েটির দিকে চেয়ে দেখছি। চমৎকার দেখতে মেয়েটি, ধবধবে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের 2টি প্রান্ত উপর দিকে কেমন একটু বাঁকানো, তাতে মুখশ্রী আরো কি সুন্দর যে দেখাচ্ছে। অমন সুন্দরী মেয়ে নিয়ে এই বিদেশে রাত্রিকালে মাঠের মধ্যে দিয়ে 5-6 ক্রোশ রাস্তা গাড়ি ভাড়া করে গেলেও বিপদ কাটবে বলে মনে করবার কোনো কারণ নেই। এক হয় যদি চাপাডাঙ্গাতে কোথাও থাকা যায়, কিন্তু পাড়াগাঁয়ে অপরিচিত লোক বিশেষ করে যখন শুনবে যে মেয়েটি পাগল, তখন ওদের রাত্রে আশ্রয় দেবার মতো উদারতা খুব কম মানুষেরই হবে। যুবকটিকে বললাম, চাপাডাঙ্গাতে কোনো লোকের বাড়ি আশ্রয় নেবেন রাত্রে? তার চেষ্টা দেখব। না স্যার, ওকে অপরিচিত লোকের মধ্যে রাখতে পারবো না, তাহলেই ওর মেজাজ খারাপ হয়ে উঠবে। আমি ছাড়া আর কারো কাছে খাবে না পর্যন্ত। যে কোনো তুচ্ছ ব্যাপারে ও ভীষণ ক্ষেপে উঠতে পারে। ওর সে মূর্তি দেখলে আমি ওর দাদা, আমি পর্যন্ত দস্তুর মতো ভয় পাই। সে না দেখাই ভালো, তখন ও একেবারে অন্য মানুষ হয়ে যায় স্যার। চাপাডাঙ্গা স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। রাত্রির অন্ধকার এখনো ঘন হয়ে নামেনি, তবে কৃষ্ণা চতুর্দশীর রাত্রি। অনুমান করা যায় কি ধরনের হবে এই রাত একটু পরে। চাপাডাঙ্গা স্টেশনের কাছে লোকের ঘরবাড়ি বেশি নেই। খান কতক বিচুলি ছাওয়া ঘর, অধিকাংশ পান বিড়ি, মুড়ি মুরকি কিংবা মুদিখানার দোকান, একটা সাইকেল সারানোর দোকান আর একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা। ডাক্তারখানার একপাশে স্থানীয় ডাকঘর, একটা পুকুর, পুকুরের ওপারে 2-1খানা চাষাভুষো লোকের ঘর। আমরা টিকিট দিয়ে সবাই স্টেশনের বাইরে এলাম। সামনেই 2-3খানা ছইওয়ালা গরুর গাড়ি দেখে আমার দুর্ভাবনা অনেকটা কমে গেল। কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করে জানলাম নদীর ধার পর্যন্ত তারা যায়, নদী পার হবার উপায় নেই গরুর গাড়ির, তখন আমি আমার সঙ্গীটিকে বললুম, কি করবেন? রাতটা কি স্টেশনেই থাকবেন? না স্যার, কাল অমাবস্যা, আমায় তিরোল পৌঁছতেই হবে কাল। এখানে থাকলে কাজ হবে না। হ্যাঁ, আপনি দয়া করে একটু কষ্ট করুন, আমার সঙ্গে চলুন। আপনাকে যখন পেয়েছি ছাড়তে পারবো না। আপনি আপনি না দেখলে কোথায় যায় বলুন তো? আমি বড় বিপদে পড়ে গেলাম। ওদিকে মেসোমশায়ের অসুখ, সেখানে পয়সা করি নিয়ে যত শিগগির হয় পৌঁছানো দরকার। এদিকে এই বিপন্ন যুবক ও তার বিকৃত মস্তিষ্কা তরুণী ভগিনী, ছেড়েই বা এদের দেই কি করে এই অন্ধকার রাত্রে? না, তা হয় না, সঙ্গে যেতেই হবে। মেসোমশায়ের অদৃষ্টে যাই ঘটুক। গরুর গাড়ির গাড়োয়ানেরা কিন্তু ভরসা দিল। তিরোলের বাধা রাস্তা, নদী পেরিয়ে গাড়ি পাওয়া যায়, পালকি পাওয়া যায় একটু খোঁজ করলেই। হরদম লোক যাচ্ছে সেখানে, ভয় ভীতি কিছু নেই। নদীর খেয়া থেকে বড় জোর 2 ঘন্টার রাস্তা।
আমরা একখানা ছইওয়ালা গরুর গাড়িতে উঠলাম। এই গরুর গাড়ি আমাদের নদীর ধার পর্যন্ত নিয়ে যাবে। সারা ট্রেনে মেয়েটি ওই একবার ছাড়া কথা বলেনি। এবার দ্বিতীয়বার ছইয়ের মধ্যে বসে সে কথা বলল। যুবকটির দিকে চেয়ে সে বলল, দাদা, আমার শীত করছে। তোমার শীত করছে না? কি সুন্দর গলার স্বর, যেন সে তারে ঝংকার দিয়ে উঠল। আমি সহানুভূতির চোখে তরুণীর দিকে চাইলাম। আহা, এমন সুন্দরী মেয়েটি কি অদৃশ্য নিয়েই না জন্মেছে। বললাম, শীত করতে পারে, নদীর হাওয়া বইছে তো, সঙ্গে কিছু আছে গায়ে দেবার? যুবকটি বলল, না, বৈশাখ মাস ভেবে গায়ে দেবার তো কিছু আনিনি। বিছানার চাদরখানা পেতে গাড়িতে বসেছিলাম। ওখানে গায়ে দে তো বোন। এটা কি নদী রে দাদা? বেশ স্বাভাবিক সুরে সহজ ধরনের কথাবার্তা। উত্তরটা আমি দিলাম, দামোদর। মেয়েটি এবার আমার দিকে মুখ ফিরিয়ে বলল, বল্লভপুরে যে দামোদর, আমি জানি, খুব বড় নদী না রে দাদা? ছেলেবেলায় দেখেছি। যুবকটি আমায় বলল, দামোদরের ধারে বল্লভপুর বলে গ্রাম, বর্ধমান জেলায়। সেখানে আমার মামার বাড়ি কিনা। পূর্ণিমা, মানে আমার এই বোন, সেখানে দুবার গিয়েছিল ছেলেবেলায়। তারপর ছেলেটির কথা শেষ হলো না। আমরা গরুর গাড়ি থেকে নেমে গেলাম। কপাল ভালো, একখানা খেয়াও জুটে গেল। আমরা তিনজন খেয়ায় উঠলাম। খেয়ায় নদী পার হবার সময় পূর্ণিমা ওর দাদাকে বলল, ভয় করছে দাদা, ডুবে যাবে না তো? ও দাদা, নৌকা তো দুলছে। ও মা, ডুবে যাবি কেন? চুপ করে বসে থাক। দুলছে তো কি হয়েছে, কোনো ভয় নেই। খেয়া পৌঁছে গেল ওপারে। ওপারে গিয়ে আমি দেখি গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত নেই। খেয়ার মাঝি লোকটা ভীষণ ভালো। সে আমাদের অবস্থা দেখে বলল, দাঁড়ান বাবু মশাইরা, শামকুড়ের গোয়ালপাড়ায় গরুর গাড়ি পাওয়া যায়, আমি ডেকে দিচ্ছি, আপনারা নৌকোতেই বসুন। পূর্ণিমা বলল, দাদা, কিছু খাবে না? খাবার রয়েছে তো। তারপরে আমার দিকে চেয়ে বলল, আপনিও খান, খাবার অনেক আছে। ওর দাদা বলল, হ্যাঁ হ্যাঁ, দে না, ওনাকে দে, তুইও খা। কিছুই তো খাসনি, পৌঁছতে কত রাত হয়ে যাবে। পূর্ণিমা একটা ছোট্ট পুটুলি খুলে আমাদের সবাইকে লুচি, পটল ভাজা, আলু চচ্চড়ি ও মিহিদানা পরিবেশন করে দিল। তারপর বলল, দেখ তো দাদা, মিহিদানা খারাপ হয়ে যায়নি তো? আমি বললাম, কোথাকার মিহিদানা? পূর্ণিমা বলল, বর্ধমান থেকে কেনা, আসবার সময় বর্ধমান থেকে কেনা হয়েছিল। খারাপ হয়নি তো? দেখুন তো মুখে দিয়ে। দাও, বেশ ভালো। হ্যাঁ, আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভাবিনি এমন একটি সন্ধ্যার কথা। ভাবিনি যে দামোদর নদীর উপর নৌকোতে বসে একটি অপরিচিত যুবক ও একটি অপরিচিতা তরুণীর সঙ্গে খাবার খাবো এভাবে। কেমন একটা শান্ত পরিবেশ, যেন বাড়িতে মা বোনের মধ্যেই আছি। বড় ভালো লাগছিল। আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে। এমন সময় গরুর গাড়ি নিয়ে খেয়ার মাঝি ঘাটের ধারে দামোদরের বিস্তৃত বালির চরে এসে হাজির হলো। তিরোল যাবার ভাড়া ধার্য করে আমরা গাড়িতে উঠে পড়লাম। খেয়ার মাঝিকে তার পরিশ্রমের জন্য কিছু বকশিস দেওয়াও বাদ গেল না। গারোয়ান বলল, বাবু, ভুল হয়ে গিয়েছে, বাড়ি থেকে তামাকের টিনটা নেওয়া হয়নি। গাড়ি গায়ের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যাই, বেশি দেরি হবে না বাবু। শামকুর গ্রামের মধ্যে গাড়ি ঢুকলো। আমবাগান, বাঁশবন, লোকের বাড়ি ঘরের পেছন দিয়ে রাস্তা। ঘরের দাওয়ায় মেয়েরা রান্না করছে। তারপর আবার মাঠ, আখের ক্ষেত, পাট ক্ষেত। মাঠের মধ্যে দিয়ে চওড়া সাদা রাস্তা আমাদের সামনে বহু দূর চলে গিয়েছে। রাঢ় দেশের মাঠ, বন জঙ্গল খুব কম। এখানে ওখানে মাঝে মাঝে দু চারটে কলা গাছ ছাড়া। পূর্ণিমা আমায় বলল,
আপনার মাসিমার বাড়ি এখান থেকে কত দূর হবে? সে তো এদিকে নয়, দামোদরের ওপারে, স্টেশনের পূর্ব দিকে, প্রায় 2 ক্রোশ দূরে। আপনাকে আমরা অনেক কষ্ট দিলাম। না না, কি এমন কষ্ট? আপনার কাজ শেষ হয়ে গেলে কাল আপনাদের গাড়িতে তুলে দিয়ে মাসিমার বাড়ি গেলেই হবে। পূর্ণিমা মুখে আঁচল দিয়ে ছেলে মানুষে হাসির ফোয়ারা ছুটিয়ে দিল হঠাৎ। বলল, কি আর কষ্ট না, আমাদের কাজ শেষ হলে আমাদের গাড়িতে তুলে দিয়ে চলে যাবেন। ওর হাসির অদ্ভুত ধরনের উচ্ছ্বাস ও সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করল। এমন হাসি কোনোদিন আমি কাউকে হাসতে দেখিনি, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো এ অপ্রকৃতিস্থের হাসি। স্থির মস্তিষ্ক মেয়ে হলে এ ধরনের হাসতো না, অন্তত এ জায়গায় ও এ অবস্থায়। হঠাৎ ওর দাদা অন্ধকারের মধ্যে আমার গায়ে হাত দিল, যেন কিছু বলতে চাইল। ব্যাপার কি? আমার ভয় হলো, মেয়েটি ভালো অবস্থায় আছে তো? আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কি জানি মেয়েটির কেমন মেজাজ, কোন কথা তার মনে কিভাবে সারা জাগাবে যখন জানি না, তখন একদম কথা না বলাই নিরাপদ। মনে মনে ভাবলাম, এমন সুন্দর মেয়ে কি খারাপ অদৃষ্ট নিয়ে এসেছিল পৃথিবীতে যে তার অমন সুন্দর প্রাণ ভরা হাসি তাতে মনে আনন্দ না এনে আনে ভয়। গাড়িতে কিছুক্ষণ কেউ কথা বলল না, সবাই চুপচাপ। মাঠ ভেঙে গরুর গাড়ি আপন মনে চলেছে। বোধহয় আমার একটু তন্দ্রাবেশ হয়ে থাকবে। হঠাৎ কেন যেন ঘুম ভেঙে গেল। গাড়ির ছোঁয়ের মধ্যে আলো নেই। আমি বসেছি ছোঁয়ের সামনে, আর ওরা বসেছে গাড়ির পেছন দিকটায়। সেদিকে বেশি অন্ধকার, কারণ ছোঁয়ের ওদিকটা চাচের পর্দা আটা। আমার মনে হলো সেই অন্ধকারের মধ্যে তরুণী এবং তার দাদার মধ্যে যেন একটা হাতাহাতি ব্যাপার চলছে। আমি পেছন ফিরে তাকালাম। এরকম এরকম করিস না। ছেড়ে দে আমাকে। আরে আরে কি হলো? এরকম করিস না। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আরে কি করছিস তুই? আমি এক্ষুনি নেমে যাব, এক্ষুনি নেমে যাব। লক্ষ্মী বোন আমার, এই দেখ আমি তোর দাদা। এরকম করে না বোন আমার। ছাড় বলছি, ছাড়। আমাকে ধরতে দিবি না, আমাকে নামতে দিবি না। তোর এত বড় সাহস! ছাড় বলছি, ছাড়। একটু শান্ত হয়ে বস। আমাকে আটকে রাখবি তুই? হ্যাঁ, আমাকে আটকে রাখবি, আমাকে আটকে রাখবি? তোর এত জোর আছে? পূর্ণিমা! সে হাসি বিভৎস হয়ে যেন সমস্ত অন্ধকার কাঁপিয়ে তুলল। আমি কোনো কথা বলবার পূর্বেই যুবকটি চাপা উদ্বেগের সুরে বলল, ধরুন ওকে, ধরুন। ও গাড়ি থেকে নেমে পালাতে চাইছে। ধরুন, আরে ধরুন ধরুন। আমি হতভম্ব হয়ে মেয়েটির গায়ে কিভাবে হাত দেব ভাবছি। এমন সময় যুবকটি বেদনার্ত কণ্ঠে উহো বলে উঠল। পরক্ষণে বলল, হাত কামড়ে দিয়েছে। ধরবেন না, ধরবেন না ওকে, ধরবেন না। ততক্ষণে গারওয়ান গাড়ি থামিয়ে ফেলেছে। আমাদের দিকে চেয়ে বলল, কি বাবু, কি হয়েছে? গারওয়ানের কথার কোনো উত্তর দেবার সময় বা সুযোগ তখন আমার নেই, কারণ মেয়েটি আমায় ঠেলে বাইরের দিকে আসতে চাইছে অন্ধকারের মধ্যে। সরে যা বলছি, সরে যা, আমার সামনে থেকে সরে যা। ওর দাদা বলল, ওর চুল ধরুন, গায়ে হাত দেবেন না, কামড়ে দেবে। কিন্তু আমি কোনো কিছু বাধা দেবার পূর্বেই মেয়েটি আমাকে ঠেলে গরুর গাড়ির সামনের দিকে গিয়ে পৌঁছল এবং গাড়ি থেকে লাফ দিয়ে নিচে পড়ল। হতভম্ব গারওয়ান
গরু কাঁধ থেকে জোয়াল নামাবার পূর্বেই আমি ও মেয়েটির দাদা দুজনেই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। মাঠের মধ্যে অন্ধকার তত নিবিড় নয়, কিন্তু মেয়েটির কোনো পাত্তা কোনো দিকে দেখা গেল না। আমার বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে এবং মেয়েটির দাদাও কি করবে বুঝতে পারছে না। এই সময়ে কিন্তু আমাদের গারোয়ান যথেষ্ট সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিল। সে ততক্ষণে ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে। তিরোল যারা যায় তাদের মধ্যে কেউ না কেউ যে অপ্রকৃতিস্থ থাকবেই, এ তথ্য তাদের অজানা নয়। তবে আমাদের তিনজনের মধ্যে কে সেই লোক, এটাই বোধহয় এতক্ষণে ঠাউর করতে পারেনি। গারোয়ান তাড়াতাড়ি বলল, বাবু শিগগিরই চলুন, কাছেই পাতিহালের খাল, সেদিকে উনি আবার না যান। টিপকলের আলোটা জ্বালুন, তাড়াতাড়ি জ্বালুন। এমন হতভম্ব হয়ে গিয়েছি আমরা যে যুবকের পকেটে টর্চ রয়েছে সে কথা দুজনেরই কারো মনে নেই। সবাই ছুটলাম গারোয়ানের পিছু পিছু। প্রায় দুরশি আন্দাজ পথ ছুটে যাবার পর একটা সরু খালের ধারে পৌঁছলাম। তার দুপারে নিবিড় কচার ঝাড়। তন্ন তন্ন করে ঝোপঝাড়ের আড়ালে খুঁজে চিৎকার করে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। পূর্ণিমা, 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 বোন আমার, কোথায় তুই? সারা দে। পূর্ণিমা, 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 কোথায় গেলি? কোথায়? সারা দে বোন। আপনি এত চিন্তা করবেন না। সব ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে ঘটে গেল যে এতক্ষণে ভেবে দেখবারও অবকাশ পাওয়া যায়নি জিনিসটার গুরুত্ব কতটা বা এ থেকে কত কি ঘটতে পারে। পূর্ণিমার দাদা প্রায় কাঁদো কাঁদো সুরে বলল, গারোয়ান, গারোয়ান, আর কোনো দিকে কোনো জলা আছে? না বাবু, কাছে পিঠে আর জলা নেই। তবে খালের ধারে আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে থাকুক, আমরা বাকি দুজন অন্যদিকে যাই। আমি খালের ধারে রইলাম, কারণ যুবকটি একলা অন্ধকারে যতদূর বুঝলাম দাঁড়িয়ে থাকতে রাজি নয়। ওরা তো চলে গেল অন্যদিকে। আমার মুশকিল এই যে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। এই কৃষ্ণা চতুর্দশীর রাত্রের অন্ধকারে একা মাঠের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কি জানি। সেখানে কতক্ষণ ছিলাম জানি না, ঘন্টাখানেক বোধহয় হবে, তার বেশি হয়তো। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগিয়ে গেলাম। এদের ব্যাপারটা ঠিক কি বুঝতে পারছি না। এমন সময় দূরে আলো দেখা গেল। গরুর গাড়ি গারোয়ানের গলাটা শুনলাম। বাবু, ও বাবু, এ শুনতেছেন? ও বাবু, এই যে আমি এখানে। আমার সাড়া পেয়ে ওরা আমার কাছে এলো। গারোয়ানের সঙ্গে কয়েকটি গ্রাম্য লোক, ওদের হাতে একটা হ্যারিকেন লণ্ঠন। ব্যস্তভাবে বললাম, কি হলো, পাওয়া গিয়েছে? যার হাতে লণ্ঠন ছিল সে লোকটা বলল, চলেন বাবু, সব রয়েছেন তেনারা আমার বাড়িতে বসে। আমি বাবু গোয়াল ঘরে গরুদের জাপ কেটে দিতে ঢুকেছি সন্ধ্যের একটু পরেই। দেখি গোয়াল ঘরের এক পাশে একটি পরমা সুন্দরী স্ত্রী লোক। তখন আমি তো চমকে উঠেছি বাবু, এ কি! তারপর বাড়ির লোক এসে পড়ল। তারপর এনারা গিয়ে পড়লেন। তাদের আমরা বাড়িতে বসিয়ে আপনার খোঁজে বেরোলাম। আরে অন্ধকারের মধ্যে ভদ্রলোকের ছেলের কি কষ্ট। চলেন চলেন, গরিবের বাড়ি চলেন তো, দুটো ডাল ভাত রান্না করে খান। দিদি ঠাকুরনের মাথাটা যদি একটু ভালো হতো। আগো, দিদি ঠাকুরন একেবারে লক্ষ্মীর প্রতিমা। আমাদের বাড়িতে তার পায়ের ধুলো পড়েছে। আপনারা সবাই ব্রাহ্মণ শুনলাম, কতকালের ভাগ্যি আমাদের। দুটো ভাত সেবা করে আজ রাতে শুয়ে থাকুন, কাল ভোরে আমি আমার গাড়িতে তিরুলে পৌঁছে দেব আপনাদের। কেমন কেমন? গ্রামের মধ্যে লোকটার বাড়ি গিয়ে পৌঁছলাম। বাড়িটার কথা এখানে একটু ভালো করে বর্ণনা করা দরকার, কারণ এর পরবর্তী ঘটনার সঙ্গে এই বাড়ির অতি ঘনিষ্ঠ সম্বন্ধ। বাড়িটা ওদেশের চলন মতো, মাটির দেওয়াল, বিচুলিতে ছাওয়া। বাইরে বেশ বড় একখানা বৈঠকখানা, তার 2 কামরা,
মাটির দেওয়ালের ব্যবধান। সামনে খুব বড় মাটির দেওয়া, তার সামনে উঠোন। উঠোনের পশ্চিম ধারে ছোট একটা ঘাট বাঁধানো পুকুর। বৈঠকখানার দুটো কামরার মধ্যে যেটা ছোট সেটার পেছনের দোর খুলে কিন্তু বাইরের উঠোনে আসা যায় না, সেটি অন্তপুরে যাতায়াতের পথ। গৃহস্বামীর নাম রসিকলাল ধারা, জাতিতে কৈবর্ত, সুতরাং তাদের রাধা ভাত আমাদের চলবে না। রসিকলালের একান্ত অনুরোধে আমরা রান্না করতে রাজি হলাম। জিনিসপত্র, দুধ, শাকসবজি 6 জনের উপযোগী এসে পড়ল। আশ্চর্যের বিষয় এই যে রান্না করল পূর্ণিমা। পূর্ণিমা আবার সেই আগেকার শান্ত স্বাভাবিক মূর্তি ধরেছে। তার কথাবার্তা, রান্নার কৌশল, সহজ ব্যবহার দেখে কেউ বলতেও পারবে না কিছুক্ষণ আগে এই মেয়ে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়েছিল। খেতে বসবার কিছু আগে পূর্ণিমা যেখানে রাখছে সেখানে উকি মেরে দেখি গ্রামের অনেক মেয়ে ওকে দেখতে এসেছে। নানা রকম কথাবার্তা জিজ্ঞেস করছে। বুঝলাম পূর্ণিমার কাহিনী গোটা গ্রামে এতক্ষণে রটে গিয়েছে। এ কি সেই নাকি রে? হ্যাঁ, মাথার ব্যামো। আহা গো, মুখখান কি সুন্দর। সবই আসলে নিয়তি, বুঝলা না? কপাল সবাই সঙ্গে করে জন্মেছে। রাত 11টা প্রায় বাজে। পূর্ণিমা এসে বলল, চলুন, রান্না হয়ে গেছে, আপনারা খেয়ে নেবেন। আমি বললাম। সকলের সঙ্গে আলাপ হলো পূর্ণিমা? পূর্ণিমা সলজ্জ হেসে বলল, ওরা সব এসেছে কেন জানেন? আমাকে নাকি সবাই দেখতে এসেছে। আমি বললাম, আমি ভাই আপনাদের মতোই মেয়ে, 2খানা হাত 2খানা পা, আমি দেখবার কি আছে? ওর দাদা বলল, আর কি কথা হলো? আর কিছু না, আমাদের বাড়ি কোথায়, আমার বয়স কত, এই জিজ্ঞেস করছিল। তারপর বেশ দিব্যি সহজভাবেই বলল, আর বলছিল তোমার বিয়ে হয়নি? আমি বললাম এবছর আমার বিয়ে দেবেন। বলেছেন বাবা। আর একটু দি। এই বলেই সে আমাদের পাতে ডাল না কি পরিবেশন করতে আরম্ভ করলো। আমি তো অবাক। ওর দাদার দিকে চাইতে সে বেচারি আমায় চোখ টিপল। মনে মনে ভাবলাম, পাগল হোক উন্মাদ হোক, মেয়েদের স্বাভাবিক প্রবৃত্তি যাবে কোথায়? বড় কষ্ট হলো ভেবে অভাগীর ও স্বাদ এ জীবনে পূর্ণ হবার নয়। কিন্তু এ ধরনের 2-1টা বেফাস কথা ছাড়া পূর্ণিমার অন্য সব কথাবার্তা এমন স্বাভাবিক যে কেউ তার মধ্যে এতটুকু খুঁত ধরতে পারবে না। ওর গলার সুরটা ভারী মিষ্টি। খুব কম মেয়ের গলায় এমন মিষ্টি সুর শুনেছি। এমন একটি সুন্দর চালচলন, নিজের দেহটা বহন করে নিয়ে বেড়ানোর সুশ্রী ধরন আছে যে ওকে নিতান্ত সাধারণ শ্রেণীর মেয়ে বলে কেউ ভাবতে পারবে না। আমায় বলল, আপনাকে আমরা তো বড় কষ্ট দিলাম। আমাদের শয়লাটিতে যাবেন কিন্তু একবার দাদা? হ্যাঁ বেশ, যাবো বই কি, হ্যাঁ নিশ্চয়ই যাব। এই পুজোর সময়ই যাবেন। আমাদের ওখানে 2খানা পুজো হয়, একখানা কলিয়ারির বাবুরা করে, আরেকখানা বাজারে হয়, শখের থিয়েটার হয়। তাহলে কথা রইল কিন্তু দাদা, হ্যাঁ বোনের নেমন্তন্ন রাখতেই হবে আপনাকে। এই সময় গৃহস্বামীর মেয়ে দুধ নিয়ে এসে পূর্ণিমাকে বলল আমাদের সকলকে দুধ দিতে। পূর্ণিমা বলল, তাহলে একখানা দুধের হাতা নিয়ে এসো খুকি, ডালের হাতায় তো দুধ দেয়া যাবে না। পূর্ণিমার এই সমস্ত কথাবার্তার খুঁটিনাটি আমার খুব মনে আছে, কারণ পরে এই কথাগুলো মনে মনে আলোচনা করবার যথেষ্ট কারণ ঘটেছিল। খাওয়া সেরে প্রায় আধ ঘন্টা পর আমরা সবাই শুয়ে পড়লাম। পূর্ণিমা তার দাদার সঙ্গে বাইরের ঘরের ছোট কামরাটায় এবং আমি বড় কামরাটায়। শরীর ও মন বড় ক্লান্ত ছিল। অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কতক্ষণ পরে জানি না, এবং কেন তাও জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার বুকে যেন কেউ পাথরের ভারী বোঝা চাপিয়েছে। নিঃশ্বাস প্রশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। ভাবলুম নিশ্চয়ই নদীর হাওয়ায়
ঠান্ডা লেগে গিয়েছে কিংবা ওই রকম কিছু। অমন হয়। আবার ঘুমোবার চেষ্টা করি। এমন সময় আমার মনে হলো পাশের কামরায় কিরকম একটা কৌতূহলজনক শব্দ হচ্ছে। হয়তো পূর্ণিমার দাদার নাক ডাকা শব্দ। অদ্ভুত ধরনের নাক ডাকা বটে, যেন গোঙানি বা কাতরানি শব্দের মতো। একটু পরে আর শব্দ শুনতে পেলাম না। আমিও পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙল খুব ভোরে। পাশের কামরার দরজা তখনও বন্ধ। আমি উঠে হাত মুখ ধুয়ে মাঠের দিকে বেড়াতে গেলুম। আধ ঘন্টা বেড়ানোর পরে ফিরে এসে দেখি তখনও ওরা কেউ উঠেনি, এমনকি বাড়ির লোকও না। আরও আধ ঘন্টা পরে গৃহস্বামী রসিক ধারা উঠে বাইরের ঘরের দাওয়ায় এসে বসল। আমায় বলল, ঘুমলেন কেমন বাবু? মশা কামড়ায়নি তো? এরা এখনো ঘুমোচ্ছেন বুঝি? রসিকের সঙ্গে কিছুক্ষণ চাষাবাসের গল্প করলাম। তারপরে সে উঠে কোথাও বেরিয়ে গেল। এদিকে প্রায় 8টা বাজল। তখনও পূর্ণিমা বা তার দাদার ঘুম ভাঙেনি। 8:30টার সময় রসিক ফিরে এলো। গ্রীষ্মকাল, 8:30 দস্তুর মতো বেলা। খুব রোদ উঠে গিয়েছে চারিধারে। রসিক আবার জিজ্ঞেস করল, এরা এখনো ওঠেননি? আমি বললাম, কই না, ওঠেনি তো। গরমে সারা রাত ঘুম হয়নি বোধ হয়, ভোরের দিকে ঘুমিয়েছে আর কি। বেলা 9টার সময়ও যখন ওদের সারা শব্দ শোনা গেল না, তখন আমি দরজায় ঘা দিলাম। ও দাদা, দরজা খুলুন, দরজা খুলুন দাদা। ঘরের মধ্যে মানুষ আছে বলেই মনে হলো না। তখন বাধ্য হয়ে আমি পশ্চিম দিকে ছোট জানলাটা দিয়ে উকি মেরে দেখতে গেলাম। ঘরের মধ্যে একটি মেয়ে নিদ্রিতা। এ অবস্থায় জানলা দিয়ে চেয়ে দেখতে দ্বিধাবোধ করছিলাম, কিন্তু একবারটি দেখা দরকার, ব্যাপার কি ওদের। কিন্তু জানলা দিয়ে যা দেখলাম তাতে আমি প্রচন্ড চিৎকার করে উঠেছিলাম। আমারও কিছুক্ষণের জন্য বুদ্ধি লোপ পেয়েছিল। কি যে ঘটেছে কি না ঘটেছে তা আমার খেয়াল ছিল না। জানলা দিয়ে যা দেখলাম তা এই। প্রথমে আমার চোখে পড়ল, ঘরে এত রক্ত কেন? চোখে ভুল দেখলাম নাকি? কিন্তু পর মুহূর্তেই আর সন্দেহের অবকাশ রইল না। ঘরে একখানা চৌকি পাতা। পূর্ণিমার দাদা চৌকির উপরকার বিছানায় উপর হয়ে কেমন যেন এক অস্বাভাবিক ভঙ্গিতে শুয়ে। বিছানা রক্তে ভাসছে, মেঝেতে রক্ত গড়িয়ে পড়ে মেঝে ভাসছে। আর পূর্ণিমা দেয়ালের ধারে মেঝের উপর পড়ে আছে। জীবিতা কি মৃতা বুঝতে পারলাম না। একটা পাশ বালিশ চৌকির উপর থেকে যেন ছিটকে পূর্ণিমার দেহের কাছে পড়া, সেটাও রক্ত মাখা। আমার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল। লোকজন চারিধার থেকে এসে পড়ল। আমার জ্ঞান ছিল না। মাথায় জল টল দিয়ে আমায় সকলে চাঙ্গা করে 10-15 মিনিট পরে এদিকে দরজা ভেঙে সকলে ঘরে ঢুকল। তারা দেখল পূর্ণিমার দাদার গলায়, কাঁধে ও হাতে সাংঘাতিক কোপের দাগ। আগের রাত্রে কুটনো কোটার জন্যে একখানা বড় বটি গৃহস্থেরা দিয়েছিল, সেখানা রক্তমাখা অবস্থায় বিছানার ওপাশে পড়ে। পূর্ণিমার শাড়ি ব্লাউজে কিন্তু খুব বেশি রক্ত নেই, কেবল শাড়ির সামনের দিকটাতে যেন ছিটকে লাগা রক্ত খানিকটা। হতভাগিনী রাত্রে কোনো এক সময় এই বীভৎস কাণ্ড ঘটিয়েছে। নিজের হাতে দাদাকে খুন করেছে পূর্ণিমা। তুই কে রে? আমার পাশে শুয়ে আছিস? কি হয়েছে রে?
আমি তোর দাদা, চিনতে পারছিস না? দাদা, আমার তো কেউ নেই, আমি তো মানুষ নই, আমি এবার তোকে খুন করবো। এসব কি বলছিস তুই বল? সব কটাকে মারবো, সব কটাকে কুপিয়ে 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 রক্ত বের করলে তবে আমার শান্তি। এখন সেই পূর্ণিমা ঘরের মেঝেতে অঘরে নিদ্রায় অভিভূতা, দিব্যি শান্ত, নিশ্চিন্তভাবে ঘুমোচ্ছে। আমার যখন জ্ঞান হয়ে ঘরে ঢুকেছি তখনও ঘুমন্ত অবস্থায় ওকে কি সুন্দর দেখাচ্ছে, আরো ছেলে মানুষ, নিষ্পাপ সরল বালিকার মতো। নারীর প্রলয়ঙ্করী ধ্বংসমূর্তি সেই ভয়ানক প্রভাতে এক মুহূর্তে আমার চোখের সামনে যেন ফুটে উঠল। পলকে যে প্রলয় ঘটায়, এক হাতে দেয় প্রেম, অন্য হাতে আনে মৃত্যু, এক হাতে তার খড়গ, অন্য হাতে বড়া ভয়। অতঃপর যা ঘটবার তাই ঘটল। পাড়ার লোক, গ্রামের লোক ভেঙে পড়ল, পুলিশ এলো। আমি মেয়েটির অবস্থা সম্বন্ধে যা জানি খুলে বললাম। তাতে জেরার প্রশ্নোত্তর দিতে দিতে আমার মনে হলো হয়তোবা আমি পূর্ণিমার দাদাকে খুন করে থাকব। ঘুমন্ত মেয়েটির পাশ থেকে ওর দাদার মৃতদেহ সরানোর ব্যবস্থা আমিই করে দিলাম। মৃতের সকল চিহ্ন, রক্তাক্ত বস্ত্র, বটি, বিছানা সবই পড়ে আছে। উন্মত্ততায় ঘুম সহজে ভাঙেনি তাই রক্ষে। দুপুর পর্যন্ত পূর্ণিমা নিরুদ্বেগে ঘুমোলো। পুলিশকেও কষ্ট করে ওর ঘুম ভাঙাতে হলো। আমি ওর পাশে দাঁড়ালাম। অসহায় উন্মাদিনীর আর কেই বা ছিল সেখানে। যদিও ওর অবস্থা দেখে চোখের জল ফেলেনি এমন লোক সে অঞ্চলে ছিল না। কি মেয়ে, কি পুরুষ, এমনকি থানার দারোগা বাবু পর্যন্ত। আরে দাদারি এইভাবে কেউ মেরে ফেলে? কি সর্বনাশ করলে গো মেয়েটা, এ কি মানসে পারে? বেচারি অভাগী, জানতেও পারলো না ও কি করে ফেলেছে। আহারে আহা। সয়লাডি কলিয়ারিতে টেলিগ্রাম করা হলো। পূর্ণিমার বাবা এলেন, তার সঙ্গে এলেন তার 3টি বন্ধু। ওদের মুখে প্রথম শুনলাম পূর্ণিমা বিবাহিতা। পাগল বলে স্বামী ঘরে নেয় না। সে কখনো জানে সে বিবাহিতা, কখনো আবার ভুলে যায়। পূর্ণিমার মা নেই, তাও এই প্রথম শুনলাম। ভদ্র বংশের ব্যাপার, এ নিয়ে খুব গোলমাল যাতে না হয় শুরু থেকেই তার ব্যবস্থা করা হলো। খবরের কাগজে ঘটনাটি উঠেছিল, কিন্তু একটু অন্যভাবে। কয়েকটি প্রভাবশালী লোকের সহানুভূতি লাভ করার দরুন ব্যাপারে জটিলতার হাত থেকে আমরা অপেক্ষাকৃত সহজেই রেহাই পেলাম। পূর্ণিমাকে রাঁচি উন্মাদাশ্রমে দেওয়ার ব্যবস্থা হলো। ওর বাবাও দেখলুম ওকে আর বাড়ি নিয়ে যেতে রাজি নয়। শ্রীরামপুর কোর্টের প্রাঙ্গণ থেকে ওকে মোটরে সোজা আনা হলো হাওড়া। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে যখন ওঠানো হচ্ছে তখন একগাল হেসে ও আমার দিকে চেয়ে বলল, আমাদের সয়লাডিতে আসবেন কিন্তু একদিন, মনে থাকবে তো? তারপর ওর বাবাকে বলল, দাদা কোথায় বাবা? দাদাকে দেখছি না তো।
দাদার কাছে কানের দুল দুটো খোলা রয়েছে, কান বড্ড ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে। দেখো কোথায় দাদা? মানুষ চলে যায়, স্মৃতি থাকে। জীবনের উপর কত চিতার ছাই ছড়ানো, সেই ছায়ের সূক্ষ্ম স্তরে বহু প্রিয় পরিচিত জনের পদচিহ্ন আঁকা। এই শ্যামলা পৃথিবী, রৌদ্রালোক, পরিবর্তনশীল ঋতুচক্রের আনন্দ থেকে নির্বাসিতা সেই হতভাগিনীর কথা মাঝে মাঝে যখন মনে পড়ে, তখন ভাবি সে নেই। এতদিনে রাঁচির উন্মাদাশ্রমে অভিশপ্ত জীবনের অবসান হয়ে গেছে। ভগবান ওকে আর কতকাল কষ্ট দেবেন?